Welcome to Queensland of Bangladesh Bola Online School. My dear students, how are you? I hope that you are well and safe and sound by the grace of Almighty Allah. And we have passed and to have enjoyed Eid al-Adha celebration for Muslim community, and we have 7 days, almost more than 7 days, so we have in vacation, and after vacation I am going to start my class. And I have already discussed with you changing sentence, how to change affirmative to negative, and I have already discussed 2 classes how to change from affirmative to negative. Today I will show before you how to transform affirmative to imperative. Okay, প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে ইম্পারেটিভ বাক্যে রূপান্তর করতে হয়। তো আগে আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হলো যে ইম্পারেটিভ বাক্যটা কি। ইম্পারেটিভ বাক্যটা হলো আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝালে সেটাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমি যখন অ্যাসার্টিভ বাক্যটাকে ইম্পারেটিভ রূপান্তর করব, তো তার আগে আরেকটা ক্লু দিয়ে আরো কয়েকটা ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হলো কি ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কি সেকেন্ড পারসন বসে না। যেহেতু সেকেন্ড পারসন বসে না, তাহলে বাক্যটা কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে আরম্ভ হবে। আন্ডারস্ট্যান্ড? যে শুধু একটা অ্যাসার্টিভ বাক্য, যে অ্যাসার্টিভ বাক্যকে যদি আমি ইম্পারেটিভ করি, তাহলে সেখানে কি শুধু ভার্ব প্লাস বাকি অংশ, কারণ সেকেন্ড পারসন সেখানে কি বসে না। আন্ডারস্ট্যান্ড? তারপরে রয়েছে কি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি রিকোয়েস্ট থাকে, কি থাকে? রিকোয়েস্ট যুক্ত থাকে, তাহলে ওই বাক্যটার যে কি প্লিজ দিয়ে আরম্ভ হবে। কি দিয়ে আরম্ভ হবে? প্লিজ দিয়ে আরম্ভ হবে। আর একটা অ্যাসার্টিভ বাক্য যদি নেগেটিভ ফর্মে থাকে, তাহলে সেটাকে নেগেটিভ করলে কি হবে? যে নটের পর থেকে বাকি অংশ বসবে, কিন্তু ইম্পারেটিভ করার সময় ওই ভার্বের আগে কি বসাতে হবে? ডোন্ট। আমি যদি ডোন্ট বসাই, তাহলে কি ইম্পারেটিভ ফর্মে রূপান্তর হয়ে যাবে। আরেকটি ফর্ম হলো, আমি পর্যায়ক্রমিকভাবে সেগুলি আমি বোর্ডে তুলে ধরবো, তার আগে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তারপরে কি যে অ্যাসার্টিভ ফর্মে আমরা অ্যাসার্টিভ ফর্মে যদি কি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে, তাহলে সেই বাক্যটাকে ইম্পারেটিভ করতে গেলে প্রথমে কি হবে? লেট হবে, তারপর ওই পারসনগুলির অবজেক্টিভ ফর্ম, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বোর্ডে যাই। আমি সেখানে বোর্ডে তোমাদের সামনে তুলে ধরছি। যদি যে দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম আমি এখানে রোল লিখবো না, শুধু সেন্টেন্স আকারে লিখে দিচ্ছি। যেমন এখানে থাকলো দেখি ইউ শুড গো হোম। যে এখানে ইউ শুড গো হোম, এই বাক্যের মধ্যে কিন্তু কি যে ইউ সাবজেক্ট, ইউ সেকেন্ড পারসন, তারপর একটা অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু ইম্পারেটিভ করার সময় কিন্তু কি এই অংশটুকু বসবে না। তাহলে কি শুরু হবে? গোটা হলো বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব। তাহলে আমি যখন এটাকে ইম্পারেটিভ করব, আই এম পি, তাহলে কি হবে? শুধু গো হোম। কি হবে? শুধু গো হোম, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট। কি দিয়ে হবে? ভার্ব প্লাস অবজেক্ট। আবার যদি এরকম থাকে, ইউ ড্র এ পিকচার, এক্ষেত্রেও লক্ষ্য করি যে ইউ কিন্তু কি সেকেন্ড পারসন। আমি কিন্তু আগেই বলেছি যে কি সেকেন্ড পারসনটা কি হবে না, ইম্পারেটিভ সেন্টেন্সে বসবে না। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? ড্র। আর এই পিকচার কি? অবজেক্ট। তাহলে আমি যদি ইম্পারেটিভ করি বাক্যটাকে, তাহলে কি হবে? ড্র এ পিকচার। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে না, সেকেন্ড পারসন বসবে না। এরকম অ্যাসার্টিভ ফর্মে যদি সেকেন্ড পারসন দিয়ে
বাক্যটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শুধু মূল ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে অক্সিলারি ভার্ব অথবা মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেগুলি কিন্তু কি বসবে না। আন্ডারস্ট্যান্ড? তো এখন আরেকটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি। এই গেল কি সেকেন্ড পারসন যদি থাকে সেক্ষেত্রে নিয়মটা কি হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখন তোমাদেরকে আমি দেখাবো যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যে কি অ্যাসার্টিভ বাক্যে যদি রিকোয়েস্ট থাকে, কি থাকে রিকোয়েস্ট। যেমন আমরা একটা বাক্য দেখি, I request him to come here. লক্ষ্য করো, I request him to come here। এই যে এখানে বাক্যটার মধ্যে কি আছে রিকোয়েস্ট রয়েছে, তাহলে এখানে কি করব যে রিকোয়েস্ট থাকার কারণে আমি প্রথম থেকে একবারে টু পর্যন্ত টোটালি কি ইম্পারেটিভ, যখন আমি এই বাক্যটাকে যখন ইম্পারেটিভ করব এই টু পর্যন্ত কি করে দেব অমিট করে দেব। আর এই রিকোয়েস্ট থাকার কারণে আমি কি বসাবো এই বাক্যে বসাবো কি প্লিজ, কি বসাবো প্লিজ, তারপর কি কাম হিয়ার। আশা করি বুঝতে পেরেছে যে বাক্যটা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে যদি এরকম রিকোয়েস্ট থাকে তাহলে প্রথম থেকে টু পর্যন্ত আমি কি করে দেব অমিট, মানে বাদ দিয়ে দিব। আন্ডারস্ট্যান্ড? তারপরে আমি যদি দেখি যে কি এরকম আরেকটি বাক্য লক্ষ্য করি, we request you to draw a picture। এই ক্ষেত্রে ওই রিকোয়েস্ট থাকার কারণে আমি কি করব এই টু পর্যন্ত বাদ দিয়ে দিব। তাহলে আমি এখানে কি বসাবো প্লিজ, প্লিজ draw a picture। আন্ডারস্ট্যান্ড? প্লিজ draw a picture। তো এরপরে আরেকটা নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হলো কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি অলওয়েজ অথবা নেইবার থাকে, কি থাকে অলওয়েজ অথবা নেইবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে তার ইম্পারেটিভটা কিভাবে তুমি বাক্যটা ইম্পারেটিভে রূপান্তর করবে। তাহলে কি হবে আমরা একটা বাক্য লক্ষ্য করি, অ্যাসার্টিভ you should always speak the truth। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর পুরো পর্যন্ত এটুকু বাদ যাবে। কি বাদ যাবে? অলওয়েজ এর পুরো পর্যন্ত যেটুকু থাকবে ওইটুকু কিন্তু কি বাদ যাবে। তাহলে এটার ইম্পারেটিভ কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আসবে না। তারপর আরেকটা লক্ষ্য করি, you ought to never tell a lie। এই ক্ষেত্রে কি হবে এই যে এখানে নেইবারের পুরো পর্যন্ত এই অংশটুকু বাদ যাবে। তাহলে ইম্পারেটিভ করলে কি হচ্ছে, ইম্পারেটিভ করলে কি হচ্ছে শুধু এইটুকু নেইবার টেল এ লাই। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে তোমাকে কোন অংশটুকু বাদ দিতে হবে সেটুকু তুমি লক্ষ্য করো যে অলওয়েজ এবং নেইবার যুক্ত বাক্যের ক্ষেত্রে যে সাধারণত কি হবে সেকেন্ড পারসন দিয়ে কিন্তু
তোমাকে বাক্যটা শুরু হবে। আর শুরু হলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অলওয়েজ এর পূর্বপদ যেটুকু থাকবে ওইটুকু কি বাদ দিব, আর অলওয়েজ সহ বাকি অংশটুকু কি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন বসে না, আর সেকেন্ড পারসন যদি না বসে তাহলে সে বাক্যটা ভার্ব দিয়ে আরম্ভ হবে, আর অলওয়েজটা হলো কি অ্যাডভার্ব। এই ক্ষেত্রেও কিন্তু কি নেভারের পূর্ব পর্যন্ত আমি কি করব, বাদ দিয়ে দেব। ওকে, তারপর আমরা আরেকটি নিয়ম লক্ষ্য করব। সেটি হলো যদি ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ থাকে তাহলে কি হবে, সে একই যদি নেগেটিভ হয়, যেরকম কি ইউ ডু নট মেক এ নয়েজ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি এটাকে যদি ইম্পারেটিভ করি তাহলে কি হবে, আমি এটুকু কি উঠিয়ে দেব, তারপর এখানে কি বসাবো, ডোন্ট, তারপর বাকি অংশ। লক্ষ্য করো যে ক্ষেত্রে আমি কি করলাম, যে কি এই মূল ভার্বের পূর্ববর্তী অংশটুকু বাদ দিয়ে দিলাম, তারপর কি বাক্যটা যেহেতু নেগেটিভ আছে সেহেতু কি ইম্পারেটিভ এর নেগেটিভ সময় আমি এখানে কি বসিয়ে দিলাম, ডু নট বসিয়ে দিলাম, মানে ডোন্ট বসিয়ে দিলাম। তারপর যদি বাক্যটা এরকম ভাবে থাকে, ইউ শুড নট রান in the sun, you should not run in the sun। তো এই ক্ষেত্রেও অ্যাসার্টিভ আমি যখন ইম্পারেটিভ করব সেক্ষেত্রে কি নট পর্যন্ত আমি বসিয়ে দেব, তার আগে তারপর কি ডোন্ট বসাবো, ডোন্ট বসিয়ে ডোন্ট রান ইন দ্য সান। ক্লিয়ার? আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। তো এখন তোমাদের সামনে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের আরেকটি নিয়ম তুলে ধরব। সেটি হলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ ছাড়া অন্যগুলি হয়, যেমন যদি আমার বাক্যটা শুরু হয় হি দিয়ে, সি দিয়ে, আই দিয়ে অথবা উই দিয়ে, এগুলি দিয়ে যদি বাক্যটা শুরু হয় অ্যাসার্টিভ, সেক্ষেত্রে নিয়মটা কি হবে? সেক্ষেত্রে নিয়মটা একবার সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। হি, লক্ষ্য করো, হি রাইটস এ লেটার, তাহলে এটার ইম্পারেটিভ করতে গেলে কি হবে, এটার ইম্পারেটিভ, কারণ হিটা হলো কি থার্ড পারসন, তাহলে এটার এটার ইম্পারেটিভের নিয়মটা হলো প্রথমেই হবে কি লেট, তারপরে হির অবজেক্ট হলো হিম, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে রাখতে হবে লেটের পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে লেট হিম রাইট এ লেটার। আন্ডারস্ট্যান্ড? আমি আরেকটা জিনিস দিচ্ছি, আরেকটা বাক্য দিচ্ছি এখানে, তোমরা নিজেরা চেষ্টা করো। I do the sum, তাহলে ইম্পারেটিভ করলে কি হবে, তো লক্ষ্য করি প্রথমে হবে লেট, তারপর আয়ের অবজেক্ট মি, তারপর ডু দি সাম। আন্ডারস্ট্যান্ড? অনুরূপভাবে আমি যদি এখানে সি দিয়ে কাজ করি, সি ওয়াচেস টিভি, ইম্পারেটিভ করলে কি হবে, ইম্পারেটিভ করলে কি হবে, প্রথমেই লেট, তারপর লেটের অবজেক্ট সির অবজেক্ট কি হা, তারপর ওয়াচ টিভি, লেট হার ওয়াচ টিভি। অর্থাৎ ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি থাকে সেক্ষেত্রে নিয়ম হলো কি লেট
প্লাস হলো অবজেক্টিভ কেস প্লাস হলো V1। এটা কোন ক্ষেত্রে? যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে। কি থাকে? ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। আন্ডারস্ট্যান্ড? যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে এই ক্ষেত্রে নিয়মটা হলো যে কি প্রথমে লেট তারপর ওই ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের কি অবজেক্টিভ ফর্ম, যেমন হিম, তারপরে কি হার, মি, তারপর আস। ঠিক আছে? তার একটা বাক্য কাজ করি। উই প্লে ক্রিকেট। তাহলে কি হবে? লেট আস প্লে ক্রিকেট। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আন্ডারস্ট্যান্ড? তো এখন আরেকটি নিয়ম, যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত, মানে এই যে ফর্মটি দেখালাম এটা যদি নেগেটিভ ফর্ম হয়, নেগেটিভ ফর্ম হলে সেক্ষেত্রে নিয়মটা কি হবে? যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে লক্ষ্য করো যে নেগেটিভ হলে he does not, she does not write a letter। তাহলে তার ইম্পারেটিভ করলে কি হবে? প্রথমে লেট, তারপরে কি তারপরে হলো অবজেক্টিভ ফর্ম, let him not write a, let him not write a letter। আবার আরেকটি বাক্য দেখি, we do not go there। তাহলে ইম্পারেটিভ করলে কি হবে? let us not go there। তবে যদি সাবজেক্ট নাউন হয়, কি হয়? যদি সাবজেক্টটি নাউন হয় সেক্ষেত্রে নটটা আবার সাবজেক্টের আগে চলে আসবে। আমরা অনুরূপভাবে আরেকটি নিয়ম লক্ষ্য করি, Meena does not watch TV। এই বাক্যটির ইম্পারেটিভ যদি আমরা দেখি তাহলে কি হবে? let not Meena watch TV। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো অ্যাসার্টিভ থেকে কি ইম্পারেটিভ বাক্যে রূপান্তরের নিয়মের অংশ। তো এরপরে আমি তোমাদের সামনে তুলে ধরব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের নিয়ম। Assertive to interrogative। assertive থেকে প্রশ্নবোধক বাক্য,
তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি বাক্যটি ভি ভার্ব দিয়ে শুরু হয়, ভি ভার্ব কি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্ব দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে নিয়মটা কি হবে? সেক্ষেত্রে নিয়মটা হলো যে আই am a good student। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে যদি আমি ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে amend I a good স্টুডেন্ট এবং প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ কি অক্সিলারি ভার্বের সাথে কি হবে? নট যুক্ত হবে। যেমন আরেকটি বাক্য দেখি, he is a he is a an ideal student। তাহলে তার ইন্টারোগেটিভ করলে কি হবে? isn't he an ideal student। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার একটি জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই, সেটি হলো ইন্টারোগেটিভ বাক্যে ইন্টারোগেটিভ চিহ্নটি অবশ্যই বসাতে হবে। আফটার দ্য সেন্টেন্স you must put up a interrogative sign, okay, interrogative sign। তো এরপরে যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তার আগে কি হবে? ডোন্ট বা ডাজন্ট হবে। আর পাস্ট ইনডিফিনিট হলে ডিডন্ট হবে। আন্ডারস্ট্যান্ড? তো আমি একবারে দুটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে he eats rice। আমি বাক্যটার যদি ইন্টারোগেটিভ করি তাহলে বুঝতে হবে এটা কি? he eats, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখনই কি ভার্বের সাথে এস দিয়ে যুক্ত হবে সেই ক্ষেত্রে কি হবে? ডাজন্ট হবে আগে। কি হবে? ডাজন্ট। ডাজন্ট হি eat rice, doesn't he eat rice। আবার যদি এরকম থাকে, you play ফুটবল, এই ক্ষেত্রে কিন্তু কি মূল ভার্বের সাথে as দিয়ে যুক্ত হয় না, তাহলে তার আগে কি হবে? don't। don't you play ফুটবল। আন্ডারস্ট্যান্ড? আর যদি বাক্যটি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে সবার আগে আসবে ডিডেন্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি অক্সিলারি ভার্ব, সেটা হলো ডিডেন্ট। আর যে মূল ভার্বটি পাস্ট ফর্ম থাকবে সেটি হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। লক্ষ্য করো, she wrote a letter। তাহলে তার ইন্টারোগেটিভ করলে কি হবে? এখানে রোট, রোটটা হলো কি? পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে হবে didn't she, আর রোট হয়ে যাবে write a
তো আবারও বলছি, ইন্টারোগেটিভ বাক্যে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? তারপরে পরের নিয়মটি তোমাদের সামনে উপস্থাপন করছি, লক্ষ্য করো। যদি বাক্যটি ইন্টারোগেটিভ হয় আর বিভাগ দিয়ে শুরু হয়, আর যদি বাক্যটি কি অ্যাসার্টিভের মধ্যে নেগেটিভ থাকে, বিভাগযুক্ত নেগেটিভ, যেমন she is not a beautiful girl. She is not a beautiful girl. তাহলে এখানে কি বাক্যটা কিন্তু কি নেগেটিভ রয়েছে, তাহলে এটা ইন্টারোগেটিভ করার সময় শুধু নটটা বাদ যাবে আর ওর মূল ভাবটা আগে চলে আসবে। তাহলে কি ইজ she a beautiful girl? আন্ডারস্ট্যান্ড? যদি বিভাগযুক্ত বাক্যটি নেগেটিভ হয় তার ইন্টারোগেটিভ করার সময় শুধু বিভাগের পরে নটটা বাদ যাবে আর বিভাগটা কি সাবজেক্টের আগে চলে আসবে। তারপর লক্ষ্য করে, যদি অ্যাসার্টিভ বাক্যে কি থাকে, নেইবার থাকে, কি থাকে, অ্যাসার্টিভ বাক্যে যদি নেইবার থাকে তাহলে তার ইন্টারোগেটিভ করার সময় কি হবে, নেইবারটা হয়ে যাবে এইবার, নেইবার হয়ে যাবে কি এইবার। লক্ষ্য করি, she has never seen me. She has never seen me. ইন্টারোগেটিভ করলে অক্সিলারি ভার্বটা চলে আসবে আগে, হ্যাজ, she, নেইবার কি হবে এবার, seen me, এবং প্রশ্নবোধক চিহ্ন কি যথারীতি বাক্যের শেষে অবশ্যই বসাইতে হবে। তো এরপরে প্রিয় শিক্ষার্থীর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, যদি অ্যাসার্টিভ বাক্যে নাথিং বাট থাকে, কি থাকে, নাথিং বাট, বিষয়টি খুব ভালো করে খেয়াল করবে। যদি নাথিং বাট থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় কি হবে, ইন্টারোগেটিভ করার সময় যে এখানে ইন্টারোগেটিভ করার সময় কিন্তু কি আমার নাথিংটা উঠে যাবে। সেক্ষেত্রে নিয়মটি হলো, যদি আমি বাক্যের প্রথমে, ইন্টারোগেটিভ বাক্যের প্রথমে যদি হোয়াট বসাই তাহলে কি শুধু নাথিং যাবে, কি হবে, নাথিংটা উঠে যাবে। আন্ডারস্ট্যান্ড? আর যদি কি আমি নাথিং, যদি আমি কি বাক্যের প্রথমে হোয়াট না বসাই, যদি আমি এই হোয়াট যদি বাক্যের প্রথমে না বসাই তাহলে কি হবে, নাথিং হয়ে যাবে এনিথিং, নাথিং হয়ে যাবে কি এনিথিং। আমি উদাহরণ দেখাচ্ছি তোমাদের। friendship, friendship is nothing but a name. Friendship is nothing but a name. যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করি, লক্ষ্য করো, যদি আমি ইন্টারোগেটিভ করি এটাকে দুটো ওয়েতে করতে পারবো। আমি যদি প্রথমে হোয়াট বসাই, হোয়াট বসাইলে তারপরে কি ইজ আসবে, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, FRIENDSHIP, পরে কি এখানে হোয়াট বসাইলে কিন্তু এই নাথিংটা উঠে যাবে, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি এখানে কি করলাম, যে হোয়াট বসাইছি তারপরে কি বিভাগটা এখানে নিয়ে আসছি, তারপর সাবজেক্ট, এরপরে চলে গেছে বাট এ নেই, এখানে নাথিংটা উঠে গেছে। আর যদি
আমি যে কি হোয়াট না বসাই তাহলে কি হবে, তাহলে হবে is friendship anything but a name। তো এখন তোমার কাছে যে নিয়মটি সহজবোধ্য মনে হয় তুমি ওই নিয়মটি কি ফলো করতে পারো। আবারও দেখিয়ে দিচ্ছি যে নাথিং বাট, বা নাথিং বাটের ক্ষেত্রে যদি আমি হোয়াট বসাই তাহলে কি হবে, নাথিং বসে যাবে। আর যদি হোয়াট না বসাই তাহলে কি ইজ ফ্রেন্ডশিপ, নাথিং এর জায়গায় নাথিং এর বিপরীত কি এনিথিং, নাথিং এর বিপরীত এনিথিং বাট এ নেম। আন্ডারস্ট্যান্ড? তারপরে যদি পরের নিয়মটি হলো যদি অ্যাসার্টিভ বাক্যে everyone